নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। স্থাপত্য নির্মাণ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনা করে থাকি, যেটি আমাদের জীবনযাপন কিংবা জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। এবং আমাদের জীবনযাপনের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো অন্দরসজ্জা বা ইন্টেরিয়র ডিজাইন। সাধারণত আমরা দেখেছি যে অন্দরসজ্জা বা ঘর সাজাবার বিষয়টি গৃহিণীদের শখের বিষয় হিসেবেই সীমাবদ্ধ ছিল। তবে এখনকার সময়ের কর্মব্যস্ত জীবনে মানুষ সাধারণত ওয়ান স্টপ সলিউশন খুঁজে থাকেন, এবং আর্কিটেক্টরা যখন একটি বিল্ডিং ডিজাইন করেন সেটি অনেক ক্ষেত্রেই ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট স্পেসিফিক হয় না, জেনেরিক ক্লায়েন্টের জন্য ডিজাইন করা হয়ে থাকে। পরবর্তী ধাপে যখন এর অকুপেন্ট সেই বাসার ভেতর বসবাস শুরু করেন, তার নিজের চাওয়া পাওয়া চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ঘরের ভেতরটি সাজাবার প্রয়োজন হয়, এবং সেই কাজটি মূলত করে থাকেন ইন্টেরিয়র ডিজাইনাররা। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা ইন্টেরিয়র ডিজাইনারদের কাজের ধরন এবং প্রক্রিয়া সম্পর্কে জানব। আমাদের আজকের অতিথি মোহাম্মদ সাইমুল ইসলাম, স্বাগত আপনাকে। অনেক ধন্যবাদ। আপনি একটি ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠানের কর্ণধার এবং আপনি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, যদিও পরবর্তীতে ইন্টেরিয়র ডিজাইনের উপর আলাদা করে পড়াশোনা করেছেন। আপনার কাছ থেকে একটু জানবো যে ইন্টেরিয়র ডিজাইন কি এবং এটি আসলে আমাদের জন্য কেন দরকার। আমার কাছে মনে হয় যে ইন্টেরিয়র ডিজাইনটা হচ্ছে যে কোনো স্পেসের হোক, সেটা রেসিডেন্সিয়াল কিংবা কমার্শিয়াল, ওই স্পেসকে যদি আমি ব্যবহার উপযোগী করি এবং একটু সুন্দর, আধুনিক ফ্যাসিলিটিস, নিরাপত্তা এবং স্বাস্থ্যকর ভাবনা যে গড়ে তোলার শিল্প, সেটাই হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। তো ইন্টেরিয়র ডিজাইনটা করতে গেলে আপনার পারিপার্শ্বিক অনেকগুলো ব্যাপারকে আসলে সমন্বয় করে কাজগুলো করতে হয়। যেমন আমরা যখন একটা বিল্ডিং আর্কিটেকচারাল প্ল্যান পাই, সেই প্ল্যানটা কিন্তু আসলে কমনলি ডিজাইন করে হয়ে থাকে। যেহেতু ঢাকা শহরে আপনি জানেন যে হাইরেজ বিল্ডিংগুলো আছে, এবং হাইরেজ বিল্ডিংগুলোতে অনেকগুলো ফ্ল্যাট থাকে, এবং কোনো ফ্ল্যাট আগে সেল হয়, কোনো ফ্ল্যাট পরে সেল হয়। কিন্তু ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু আপনার ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তির চাহিদা, তার যে রুচি থাকে এবং যতটুকু বাজেট থাকে ওইটার উপর ডিপেন্ডস করেই কিন্তু ইন্টেরিয়র ডিজাইনটা করতে হয়। তখন আপনার আলো বাতাসের পাশাপাশি আপনার যে ট্রাফিক ফ্লোটা থাকে, আমরা জানি যে জোডিং করা এবং ফার্নিচার অ্যালাইনমেন্ট এবং পাশাপাশি রং, লাইটিং সব কিছু মিলে আসলে ইন্টেরিয়র ডিজাইনটা করতে হয়। আপনার কাছে আমাদের এখনকার প্রচলিত প্র্যাকটিসটা কেমন মনে হয়? আমরা তো অনেক বেশি সারফেস ডেকোরেশন দেখছি, সেখানে কি আসলে মানুষের যে চাওয়া অনুযায়ী যে ফাংশনালিটি, সেটা কি আসলেই এনহ্যান্স হচ্ছে, নাকি এটা আসলে অন্য একটা দিকে চলে যাচ্ছে? প্রচলিত ইন্টেরিয়র ডিজাইনটাকে যদি আমি ক্ল্যারিফাই করতে চাই, এখানে বেশ কিছু বা লম্বা আলোচনা চলে আসবে। তো আমি আসলে দুটা দিকটাই বলি, একটু অপরচুনিটির দিক এবং যে সমস্যাগুলো যদি বলি, কারণ সমস্যাগুলো যদি আমরা সলিউশন করতে পারি, সেজন্য বেশি সমস্যাগুলো বললে কিন্তু আমরা সলিউশন করলে একটা প্রপার আউটপুট পাবো। তো প্রচলিত ইন্টেরিয়র ডিজাইনে দেখা যাচ্ছে যে আসলে কখন থেকে ইন্টেরিয়র কাজটা শুরু করবে, মানে একদম গোড়ায় গন্ডগোল যেটাকে বলা যায় আর কি, যে কখন থেকে ইন্টেরিয়র ডিজাইনটা শুরু করবে, এই মেসেজটাই আসলে আমাদের অনেক ক্লায়েন্টের কাছে আসলে ওইভাবে সঠিকভাবে পৌঁছায় নাই। আবার যাদের কাছে পৌঁছাইছে তারা হয়তো গুরুত্ব দিচ্ছে না। তো যখন শুরু থেকে একটা প্রজেক্টের প্রস্তুতিমূলক কাজগুলোই করা হয় না, তখন কিন্তু পরবর্তীতে ইন্টেরিয়র ডিজাইন কাজ করতে অনেক হ্যাসেল চলে আসে, এবং যখন ক্লায়েন্টরা জানে না তখন নানা ধরনের প্র্যাকটিস চলে আসে। এবং এখনও কিন্তু আমাদের দেশে অনেকেই জানে যে আসলে বোর্ডের কাজকেই ইন্টেরিয়র কাজ বলে ধরা হয়, মানে বোর্ডের কাজটাই ইন্টেরিয়র ডিজাইন। বাট ইন্টেরিয়র ডিজাইন যে আসলে এখন বিশালতাটা অনেক, এবং ডে বাই ডে যে ইমপ্রুভ হচ্ছে। তো আমি যদি একটু পয়েন্টে বলি, যে দেখেন আপনি শুরুতে যেটা বলছিলেন যে একজন আর্কিটেক্ট যখন একটা বিল্ডিংয়ের ডিজাইন করে, তখন কিন্তু কমনলি সেই বিল্ডিংয়ের ডিজাইনটা হয়। কিন্তু যখন ওই ফ্ল্যাটটা ইন্ডিভিজুয়াল মানুষ পারচেস করে, তখন ওই ব্যক্তি বিশেষ বা ওই পরিবার কেন্দ্রিক কিন্তু আপনার ডিজাইনটাকে চিন্তা করতে হবে। এক একজনের ফার্নিচার রিকোয়ারমেন্টটা আলাদা, এবং হচ্ছে আপনার ওনাদের টেস্টটা আলাদা, ওনাদের চাহিদাটা আলাদা। তো সেই জায়গা থেকে যদি একদম শুরু থেকে ইন্টেরিয়র ডিজাইনটা শুরু করা যায়, তখন হচ্ছে যে আপনার পরবর্তীতে কাজটা ভালো হবে। আর যে সীমাবদ্ধতা, যে আসলে অনেক বেশি বোর্ডের কাজ, অনেক বেশি লাইটিং, দেখেন আমরা কিন্তু নর্মালি যখন অফিস করি এবং বিভিন্ন রেস্টুরেন্টে যাই বা বিভিন্ন জায়গায় আউটিংয়ে যাই, আমরা কিন্তু এমনিতেও প্রচুর ঝাঁকঝমক বা লাইটিংয়ের মধ্যে থাকি। আর সেই যখন আমরা ঘরে ফিরি, তখন যদি ওই একই জিনিস বা একই ফ্লেভার চলে আসে, তখন আসলে এটা ভালো লাগে না।
বা এটা আসলে আমাদের মানসিক দিক থেকে বা স্বাস্থ্যকর দিক থেকেও কিন্তু খারাপ। তো এই জিনিসটা আমরা মানে প্রপারভাবে আসলে আউটপুটটা পাই না। অনেক সময় ক্লায়েন্ট চায় যে উনি আসলে ওনার কোনো রিলেটিভসের বাসায় দেখেছে বা কোথাও মানে গতানুগতিক যে ধারাটা, উনি এসে ওনার স্পেসটাতে কিন্তু ওইটাই অ্যাপ্লাই করতে চায়। তো আমার মনে হয় যদি এই জায়গাটা ব্রেকডাউন করা যাইতো তাহলে আরও বেশি কাজের জায়গা থাকবে। এবং আমরা প্রফেশনালরাও কিন্তু খুব ভালো প্র্যাকটিস করছে এখন সবাই, এবং ওই প্র্যাকটিসের দরুন কিন্তু আসলে ইন্টেরিয়র ডিজাইনটা চেঞ্জ হচ্ছে। তো আমার মনে হয় যে গতানুগতিক শুধু বোর্ড এবং প্রত্যেক ওয়ালে কাজ, এই জায়গাগুলো থেকে সরে আসে একদম মিনিমালভাবে বা যতটুকু না হলেই নয়, এইভাবে যদি আসলে অন্তপক্ষে রেসিডেন্সিয়াল ইন্টেরিয়রটা করা যায়, সেক্ষেত্রে মনে হয় আমার আরও বেশি বেনিফিট হবে বলে মনে করছি। আপনারা যে ধরনের কাজগুলো এখন করছেন, আমি যদি মোটা দাগে একটা প্রজেক্টের জার্নি একটু বিবেচনা করি, ধরেন এটা যদি সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স হয়, সেই ক্ষেত্রে যে আর্কিটেক্ট ডিজাইন করছেন তার তো ইন্টেরিয়র ডিজাইনটা খানিকটা বাই প্রোডাক্টের মতো চলে আসবে। তিনি হয়তো প্রথম থেকেই ভাববেন ওই ফ্যামিলির রিকোয়ারমেন্ট অনুযায়ী ফার্নিচারের অ্যারেঞ্জমেন্ট বা ফাংশনাল লেআউট এবং কালার স্কিম, মুড, পুরো জিনিসটা ডেভেলপ করা হয়ে যেতে পারে সেই সময়ে। কিন্তু যখন জেনেরিক একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে, 10 তলায় 10টা পরিবার থাকবে এবং তাদের 10 জনের হয়তো পারিবারিক ধরন আলাদা কিংবা জীবনযাত্রা আলাদা, আবার তাদের চাওয়া পাওয়া আলাদা, সেই ক্ষেত্রে আপনি হয়তো 10 জনকে নিয়ে 10টা ভিন্ন কাজ করার সুযোগ পাবেন। কিন্তু আমি একটু আগে যে প্রশ্নটা করছিলাম যে সারফেস ডেকোরেশন দেখছি প্রচুর পরিমাণে, এবং সেই ক্ষেত্রে দেখছি যে এই 10টা প্রজেক্টের ক্ষেত্রেও কিন্তু 10 ধরনের ভিন্নতা তৈরি হচ্ছে না, সবগুলোতেই সারফেস ডেকোরেশন। তো সেই ক্ষেত্রে আপনার কাছে স্বাস্থ্যকর ইন্টেরিয়রের সংজ্ঞাটা কি এবং কোনটি আসলে পরিমিত, আপনি কি মনে করেন? বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে 3 ধরনের ক্লায়েন্ট ভাইয়া। প্রথম ধরনের যে ক্লায়েন্টটা তারা হচ্ছে যে তারা জানে যে ইন্টেরিয়র ডিজাইনের জন্য প্রস্তুতি নিতে হয় এবং প্রস্তুতিমূলক কাজগুলো করার ক্ষেত্রে যে অর্থ বহন করতে হয় সেটাও জানে এবং সেটার জন্য রেডি থাকে। আমি যদি প্রস্তুতিমূলক কাজগুলো কথা বলি, যে আসলে 2D লেআউট করা, ব্রিক লেআউট, ফার্নিচার লেআউট এবং হচ্ছে আপনার 3D ডিজাইন এবং এই যে যাতায়াত, সাইট সুপারভিশন বা একটা প্রফেশনাল আর্কিটেক্ট বা ইন্টেরিয়র ডিজাইনার হায়ার করা, এই যে খরচটা, সেই মানে তারা প্রস্তুতিমূলক কাজের জন্যও রেডি এবং সেই খরচের অর্থটা বহন করার জন্য কিন্তু রেডি। এটা হচ্ছে এক ধরনের ক্লায়েন্ট সেগমেন্ট। এবং দ্বিতীয় ধরনের যারা হচ্ছে তারা প্রস্তুতিমূলক কাজ করতে হবে সেটা জানে, কিন্তু এটার জন্য যে অর্থটা ব্যয় করতে হয় সেটা জেনেও আসলে সদিচ্ছাটা থাকে না, যে আসলে ফ্রি খুঁজে নেওয়া বা আমরা নেট থেকে বা অনলাইন থেকে ফেসবুক থেকে ডিজাইন ডাউনলোড করে কাজ করার যে প্রবণতা বা মৌখিক যতটুকু সলিউশন করা যায় এই প্রবণতা, এটা হচ্ছে আমার দ্বিতীয় সেগমেন্ট ক্লায়েন্টের ধরন। আর তৃতীয় যে ক্লায়েন্ট সেগমেন্টটা আছে সেটা হচ্ছে ওনারা আসলে সদিচ্ছা আছে, মানে সঠিকভাবে কাজ করার সদিচ্ছা আছে, বাট ওনাদের কাছে মেসেজটুকু যায় না যে আপনার কখন থেকে ইন্টেরিয়র ডিজাইনের প্রস্তুতিটা নিতে হবে। এটা একটা নলেজ গ্যাপ। হ্যাঁ, এটা একটা নলেজ গ্যাপ। তো আমার কাছে মনে হয় যে এইটা আমাদের প্রফেশনাল, আমাদের যে কোনো প্ল্যাটফর্মের থ্রুতে আসলে ক্লায়েন্টের কাছে খুব ভালোভাবে পৌঁছাই দিতে হবে যে আসলে আপনি ইন্টেরিয়র ডিজাইনের আসলে দুইটা পার্ট, একটা হচ্ছে ডিজাইন পার্ট, একটা হচ্ছে এক্সিকিউশন পার্ট। তো আপনি যখন ডিজাইন পার্টেও কিন্তু আপনার খরচ আছে, নট অনলি শুধুমাত্র এক্সিকিউশন, ম্যাটেরিয়ালস কিনবেন, ক্যাবিনেট করবেন, কিচেন ক্যাবিনেট করবেন, আপনার ডিজাইন পার্টে একটা খরচ এবং এক্সিকিউশন পার্টে খরচ, এবং দুইটাই কিন্তু আপনার গুরুত্ব দিতে হবে। কারণ আপনি যদি ডিজাইনে গুরুত্ব না দেন তখন আপনার এক্সিকিউশনটা কিন্তু আপনার ভালো হবে না। তো আপনি যেটা পরিমিত বোধের জায়গায় বলছেন, তো যখন এই শুরু থেকে আসলে যখন এই প্র্যাকটিসটা থাকবে তখন কিন্তু তারা এই মাহাত্ম্যটা আরও বেশি বোঝার চেষ্টা করবে, এবং আপনার যখন বাজেটেরও ব্যাপারগুলো আসবে তখন কিন্তু অটোমেটিকলিও পরিমিতির একটা সিস্টেম প্রসেস চালু হয়ে যাবে বলে আমি মনে করছি। এবং আপনার আমরা যতটুকু চাহিদা যতটুকু, এবং দেখেন আগে একটা ব্যাপার ছিল কি, ধরাবাঁধা বেডরুমের সাইজে আমরা মনে করি 12 ফিট বাই 15 ফিট একটা বেডরুমের সাইজ, বাট আমার কাছে মনে হয় যে এখন একটা বেডরুমের আদর্শ সাইজ সেটাই হওয়া উচিত যে আমার একটা বেড, একটা ক্যাবিনেট, একটা ড্রেসিং টেবিল, যদি আমার ওয়ার্কিং টেবিল থাকলে থাকলো, না থাকলে নাই, ওটা রেখে আমার ট্রাফিক ফ্লো এবং হচ্ছে আমার ক্রস ভেন্টিলেশন, আলো বাতাস সব কিছু ঠিক রেখে যেটাই ওইটাই আমার জন্য পারফেক্ট সাইজ। সেমলি আমার গেস্ট বেডে আমার আলাদা, চাইল্ড বেডের জন্য আলাদা। তো যখন এই রিকোয়ারমেন্টগুলো ধরা শিখবে ক্লায়েন্ট, বা ক্লায়েন্টরা যখন আরও বেশি সচেতন হবে তখন অটোমেটিকলি পরিমিত চলে আসবে। এবং আমার যে অতিরঞ্জিত যে ফল সিলিংয়ের যে প্রবণতাটা সেটা থাকে হচ্ছে যে ফুল ফ্ল্যাট জুড়ে আসলে একটা ফল সিলিংয়ের প্রবণতা থাকে। ওয়াল প্যানিংয়ের কথা যদি আমি বিশেষ করে বলি, যে আপনার সোফার যে ব্যাক ওয়ালটা থাকে বা সাইড ওয়াল, দেখেন এখানে কিন্তু হাইলাইট ওয়াল আমার একটা হওয়া উচিত, মানে যেহেতু 4টা ওয়ালে আমার একটা রুম, যে কোনো একটা ওয়াল হাইলাইট হওয়া উচিত, একটা ফিচার ওয়াল বা একটা ফিচার্স হওয়া উচিত। কিন্তু দেখেন এটা আমরা করিডোরে, গলিতে এবং হচ্ছে কমন ওয়াশরুমের সামনেও কিন্তু প্যানেলিংটা হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে পরিমিত করতে গেলে এই জায়গাগুলোতে স্পেসিফিক কাজ করতে হবে। একটা ব্যালেন্সের ঘাটতি আসলে দেখা যায়, কারণ ধরেন আপনি
বাসার চার দেয়াল এবং সিলিং ফ্লোর সব জায়গায় যখন মানে কালারের বা ম্যাটেরিয়ালের অত্যধিক ব্যবহার করছেন, তখন কিন্তু কোনো সেন্টার অফ অ্যাট্রাকশন সেখানে তৈরি হচ্ছে না, যে পার্টিকুলার কোনো একটা জিনিসের দিকে আমি তাকাবো সেই সুযোগটা হচ্ছে না। আবার একটু আগে আপনি যেটা বললেন যে আমরা তো অফিসে একটা লম্বা সময় কাটাই, রেস্টুরেন্টেও যাই, সেখানেও জাঁকজমকপূর্ণ পরিবেশে থাকি, বাসায় ফেরার পর তো আমাদের একটু কাম সুদিং একটা এনভায়রনমেন্ট দরকার। তো সেখানেও যখন আমি স্টুডিওর মতো একটা জায়গায় চলে আসছি, ঝাঁ চকচকে লাইট, ম্যাটেরিয়াল, প্যানেল, তো প্রথম 2 দিন বা 3 দিন হয়তো ভালো লাগে যে না খুব এক্সপেন্সিভ একটা বাসা হয়তো আমি ডেকোরেট করলাম, কিন্তু 4 দিনের দিন কি ভাল লাগে? মানে আপনার কাছে কি মনে হয়? না, আমার কাছে তো মনে হয় ডেফিনেটলি না। অনেক সময় আমরা এটাও দেখি যে আমাদের ক্লায়েন্ট উনি হচ্ছে কোনো 5 স্টারে ছিল। উনি কিন্তু ওটা ছবি তুলে নিয়ে আসছে এবং রেফারেন্স দেখাচ্ছে যে আপনি যখন ডিজাইন করবেন তখন এই জিনিসগুলো আপনি রাখবেন। দেখেন এখানে হচ্ছে আমরা যেকোনো ভ্যাকেশনে যাই বা যেকোনো ছুটিতে যাই, বাইরে যাই, হয়তো ম্যাক্স 7 ডেজ অথবা কারো ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম এটাই হয়ে থাকে। তো দেখেন আমরা 7 দিনের জন্য যে রেস্টুরেন্টে বা যে হোটেলে আছি বেসিক্যালি ওই হোটেলটাকেই কিন্তু আমি বাসায় ওই লুকটা দিতে যাচ্ছি, যেটা আমার কাছে মনে হয় যে কমপ্লিটলি রং। কারণ আপনি যেটা বললেন যে এরপর আসলে ভালো লাগবে না, তো সেই জায়গা থেকে প্রত্যেকটা রুম নির্বাচন হওয়া উচিত যিনি থাকবেন তার টেস্ট, এবং তার টেস্টটাকেও তাকে বুঝতে হবে যে কতটুকু আসলে মিনিমাল করে কাজ করা যায়, কতটুকু ওনার প্রয়োজনীয়, বা কিছু জায়গায় যখন স্পেস কম হবে তখন আমি মাল্টি ফাংশনাল যে ফার্নিচারগুলো সেগুলো ব্যবহার বাড়াতে পারি। বাড়ালে হচ্ছে আমার ক্লিয়ারিং স্পেসটা বেশি থাকবে, আমার একটা ব্রিদিং জোন থাকবে। এই ব্যাপারটাতে যদি আমরা ডিজাইনে আনতে পারি এবং ওই অনুযায়ী কাজ করতে পারি তাহলে আমার মনে হয় যে সবার জন্য ভালো হবে। কিন্তু ভাইয়া ক্লায়েন্টের তো নানা রকম চাহিদা থাকতেই পারে, উনি 5 স্টার হোটেল দেখলেন বা অন্য কারোর বাসা দেখে আসলেন, কিংবা ইউটিউবে কোনো সেলিব্রিটির বাসা দেখলেন, যেটাই হোক না কেন, এখন উনাকে আপনি বা আমি বা প্রফেশনালরা কনভিন্স করবে কিভাবে যে কতটুকু কাজ করলে সেটা আপনার জন্য ভালো বা স্বাস্থ্যকর বা আপনার চোখের জন্য প্রশান্তির হবে বা আপনার পরিবারের বাকিদের জন্য সেটা উপভোগ্য হবে, সেই জায়গায় যে চ্যালেঞ্জগুলো অ্যারাইজ করে সেটা আপনারা কিভাবে সলভ করেন? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই টাফ কোশ্চেন অ্যাকচুয়ালি। এটা আসলে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করে, এবং আমার কাছে যেটা মনে হয় যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করব প্রফেশনালিজমের জায়গা রেখে, বা যে ডিজাইনের গ্রামার আছে যতটুকু মেনটেন করা যায় এবং ওনার রিকোয়ারমেন্টের সাথে যেন ম্যাচ করা যায়, এবং ওনাকে আসলে আপনাকে কন্টিনিউয়াসলি ওনার খারাপ দিকটা আসলে বুঝাতে হবে যে এই জিনিসটা আসলে আপনি কমিয়েও আপনার বাজেটটা কমাতে পারেন। নট অনলি বাজেট, আপনি বাজেটের পাশাপাশি আপনি একটা রিল্যাক্সিং জোন পাবেন, বা আপনার আরও ভালো লাগা তৈরি হবে এবং স্বাস্থ্যকর যে ইন্টেরিয়ার ভাবনাটা সেটা প্রতিফলিত হবে। তো এটা আমরা সবার জায়গা থেকে, মানে আমরা প্রফেশনাল যারা আছি বাংলাদেশ মার্কেটে কাজ করছি, অনেক সিনিয়ররা কাজ করছে, তা আমরা হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে যে এই মেসেজটুকু পৌঁছে দেওয়া। তাহলে হচ্ছে যে প্রফেশনাল একটা দায়বদ্ধতা থেকে আপনি মানে নিজেকে বলতে পারবেন যে আসলে ওই মেসেজটুকু আমরা পৌঁছে দিছি। তো সেই জায়গাটুকু যখন আপনি বোঝানোর চেষ্টা করবেন, হয়তো ঠিক আছে আপনি এই বোঝানোর জায়গা থেকে কিছু ক্লায়েন্ট আপনাকে অ্যাকসেপ্ট করবে, কিছু ক্লায়েন্ট হয়তো ওই যে গতানুগতিক ধারায় যেতে হবে, আসলে ওইভাবেই কাজ করতে হবে। তো আমাদের যে জার্নিটা থাকে, আমি আসলে সব প্রজেক্টেই চেষ্টা করি যে আগের থেকে বেটার করার, এবং বলার জন্য যে নট অনলি আসলে বোর্ডের বাইরে থেকেও যেন আমরা কাজ করতে পারি এবং যতটুকু পরিমিত করা যায় আর কি। অনেক ধন্যবাদ। আমার একটা অভিজ্ঞতা জায়গা থেকে যদি একটা প্রশ্ন আপনাকে এইভাবে করি, যে ধরেন বিইং এ প্রফেশনাল, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি যখন কারোর জন্য কোনো ডিজাইন করব, সেটা আর্কিটেকচারাল ডিজাইন হোক বা ইন্টেরিয়র ডিজাইন হোক, সেই ক্লায়েন্টের সঙ্গে আমাকে থেকে মিশে তার রিকোয়ারমেন্টগুলোকে বুঝে এবং ওনার যে লাইফস্টাইল সেটাকে কিন্তু আমাকে এক প্রকার ধারণ করেই তার জন্য একটা প্রজেক্ট বা ডিজাইন ডেভেলপ করতে হবে, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা কন্টিনিউয়াস জার্নি। ক্লায়েন্টের সঙ্গে বারবার এ নিয়ে ব্যাক অ্যান্ড ফোর্থ আপনার আলোচনা হবে, ডিসকাশন হবে, এবং এর মাধ্যমেই কিন্তু একটা প্রজেক্ট ডেভেলপ করবে। কিন্তু আপনি আমাকে বলছিলেন যে আপনার এমন অভিজ্ঞতা হয়েছে যে কোনো একজন ক্লায়েন্ট বলেছেন যে আমি ইতোমধ্যে দুইজনের কাছ থেকে 3D সংগ্রহ করেছি, আপনিও 3D নিয়ে আসেন, আপনারটা দেখে পছন্দ হলে আপনাকে কাজ দিব। তো এটা তো ডেফিনেটলি কোনো আইডিয়াল প্র্যাকটিস না। সেই ক্ষেত্রে কাজের ধরনটা আসলে কি, মানে আপনারা যারা ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তারা ঠিক কোন প্রক্রিয়ায় কাজ করে থাকেন? এখানে হচ্ছে যে আমি কিন্তু প্রথমেই বলেছি যে আপনার ইন্টেরিয়র প্রজেক্টের শুরুর সময়টা যদি আপনি জানেন, দেখেন শুরুর সময়টা প্র্যাকটিস যদি করতে পারি, ওই যে গোড়ায় আপনি যদি এটা প্র্যাকটিস করতে পারেন, তখন কিন্তু আপনি যেটা বললেন যে ক্লায়েন্টের সাথে সময় কাটানো, ওনার টেস্টগুলো বোঝা এবং ওনার বৈশিষ্ট্যগুলো জানা, ওভারঅল ওনার লাইফস্টাইল সম্পর্কে একটা আইডিয়া নেওয়া, এটা যখন বাই প্রসেস হবে আপনি কিন্তু টাইম পাবেন, যখন শুরুর থেকে ওনাকে বুঝতে 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 কিন্তু একটা ভালো সময়, উপযুক্ত সময় কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো এই জায়গাটা আমি বলি, যদি আসলে সলিউশন করতে চাই, যে আমাদের ক্লায়েন্টরা এমনও আছে, অনেকে ফোন করে, হয়তো আপনিও পেয়েছেন, যে আমার 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কত টাকা লাগবে, মানে একটা কমন কোশ্চেন অ্যাকচুয়ালি।
এখন কত টাকা লাগবে, উনি কি কাজ করবে, ওনাকে আমি চিনি না, উনি কি ম্যাটেরিয়ালস ইউজ করবে। আপনি জানেন যে ম্যাটেরিয়ালসের অনেক ডিপ ডাউন ব্যাপার আছে। তো সেই জায়গা থেকে প্র্যাকটিসটা আমার মনে হয় আমরা প্রফেশনালরা যেভাবে কাজ করি, যে আমরা প্রথমে বলি যে আপনি একটা আইডিয়াল টাইমে আসেন। আইডিয়াল টাইম মিনস আপনার যখন একটা ফ্ল্যাট বুকিং করবেন, আপনার ছাদ ঢালাই হয়ে যাবে, আর ওই সময়টাতে আপনি যে কোনো একটা প্রফেশনাল ফার্মকে ডাকেন। ডাকার পর হচ্ছে আপনি আপনার রিকোয়ারমেন্টগুলো বলেন। আপনার রিকোয়ারমেন্টগুলো কিন্তু ব্রিক ওয়ালের আগে যখন আপনি আপনার ফার্নিচার রিকোয়ারমেন্টগুলো বলবেন এবং আপনার জোনিং রিকোয়ারমেন্টগুলো বলবেন, ওইগুলো ফিল আপ করে হচ্ছে আমরা একটা 2D ব্রিক লেআউট করি বাই রেফারেন্স হচ্ছে ফার্নিচার লেআউটের রেফারেন্সে। তখন হয় কি, আপনি তো একটা ফ্ল্যাটের আউটসাইড যে ওয়ালগুলো বা ওয়াশরুমের জোনিংগুলো, এগুলো খুব একটা চেঞ্জ করতে পারবেন না। ওগুলোকে ঠিক রেখে ভেতরের যে পার্টিশন ওয়ালগুলো আছে, সেই ওয়ালগুলো আপনার ফার্নিচার অনুযায়ী কিছু 6 ইঞ্চি আগে পরে করা বা 1 ফিট দূরে করা, এই জিনিসগুলো করে প্রথম হচ্ছে যখন আমি ফার্নিচার লেআউট এবং ব্রিক লেআউটটা আমার কমপ্লিট হয়ে যাবে, তাহলে তো আমি তো জেনেই গেলাম যে আমার ফার্নিচারগুলোর পজিশনটা এই জায়গায়, আমার ডাবল ডোরের ফ্রিজ হইতে পারে, আমার ডিপ ফ্রিজ হইতে পারে, আমার আদার্স জিনিস হইতে পারে। তখন কিন্তু আমরা ইলেকট্রিকের পাওয়ার পয়েন্ট, আমরা অনেক সময় থাকে যে উনি এখানে চাইল্ড বেড করবে, চাইল্ড বেড ওকে ফাইন, কিন্তু চাইল্ড বেডে যে একটা লাইট সোর্স দিতে হবে বা ওনার বাচ্চা যে একটা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করবে, এর জন্য একটা পাওয়ার পয়েন্ট রাখতে হবে, এই জিনিসটা আসলে আর পরবর্তীতে নলেজে নাই বা খুঁজে পাওয়া যায় না, তখন গ্র্যান্ডিং করে কেটে আনতে হয়। তো এই জায়গা থেকে শুরু থেকে যখন থাকবে, তখন ওনার প্লাম্বিংটা এবং ইলেকট্রিক ড্রয়িংটা উনি একদম ক্লিয়ার হয়ে গেল, তাহলে কিন্তু ওনার এবং এই কাজগুলো করতে কিন্তু একটু সময়ের প্রয়োজন, এবং ওই সময় কিন্তু আপনি আপনার ক্লায়েন্টের নার্ভ ধরার চেষ্টা করবেন এবং আমরা ক্লায়েন্টকে আরও বোঝার সময় পাবো, সুযোগটা থাকবে। তারপরে যেটা আসে, তারপরের প্রসিডিওরটা থাকে যে একটা ম্যাটেরিয়ালস ব্রিফিং এবং বাজেট, প্রাথমিক একটা বাজেট আইডিয়া। এখানে আমি আপনার আরেকটা অভিজ্ঞতার কথা শেয়ার করি, যে শুরুর দিকে যে প্র্যাকটিসটা ছিল, যে ইঞ্জিনিয়ার সাহেব, আর্কিটেক্ট সাহেব, আপনি একটা ডিজাইন করেন, ডিজাইনের পর আমরা বসবো ইনশাল্লাহ। তো আমরা ধরেন খুব ভালো একটা 3D ডিজাইন করলাম, ওই ডিজাইনটা আসলে করতে এক্সাম্পল যে 15 লাখ টাকা লাগছে, কিন্তু ওনার বাজেটটা আসলে 10 লাখ টাকা। এই যে 5 লাখ টাকার গ্যাপে কিন্তু ডিলটা ক্লোজ হচ্ছে না, এবং ডিলটা ক্লোজ না হলে কি ওখানে সময় যায়, 3D ডিজাইনের একটা চার্জ যায়। কিন্তু আমাদের ক্লায়েন্টরা যদি এই প্র্যাকটিসটা করতো, যে কোনো একটা আর্কিটেক্ট বা ইন্টেরিয়ার ডিজাইনের কাছে প্রজেক্টের আগে যে আসলে আমার বাজেটটা বোঝাপড়া হয়, আমি একটু প্রাথমিক ম্যাটেরিয়ালসটা, কারণ আমার তো ডিজাইনে আপনি কিন্তু ফিনিশটা দিতে হবে, আপনি কি ডোকু করবেন, লেকার করবেন, এইচপিএল করবেন, ফিনিশটা দিতে হবে কিন্তু। তো যখন আপনার কি ফিনিশটা চায়, কি ধরনের টোন চায় এবং ওনার কি ধরনের বাজেট, এটা যদি একটা প্রাথমিক আলোচনা করা যায়, তাহলে আপনি ওই বাজেটেই কিন্তু আপনি ডিজাইনটা ডেভেলপ করতে আপনার খুব ইজি হবে। তারপর হচ্ছে আমরা 3D ডিজাইন ডেভেলপ করি, এবং 3D ডিজাইনে যদি ওনার চেঞ্জ থাকে, আমরা কিছু চেঞ্জ করে তখন আমরা ফাইনাল একটা বাজেট ওনাকে দিই, এবং ফাইনাল বাজেটের সাথে আমরা যতটুকু কারেকশন করা যায় প্লাস মাইনাস করে তারপর আসলে এক্সিকিউশন পার্টটা। আমরা অনেকেই মনে করি যে ইন্টেরিয়র ডিজাইন মানেই হচ্ছে কেবলমাত্র কিছু ফলস সিলিং এবং বোর্ডের ব্যবহার, কিন্তু এর সঙ্গে আমাদের জীবনের নিরাপত্তাও তো জড়িত। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন রেস্টুরেন্টে অগ্নি দুর্ঘটনা ঘটেছে এবং অত্যধিক পরিমাণে পার্টিকেল বোর্ড সেখানে থাকার কারণে ধোঁয়া তৈরি হয়েছে, সেই ধোঁয়ায় কিন্তু অনেক মানুষ মারা গেছেন, এমন ঘটনা ঘটতে দেখা গেছে। সুতরাং এই প্রতিটি বিষয়কে আমরা আসলে কতখানি আমাদের কার্যকারিতা এবং ব্যবহার উপযোগিতার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করব, তা কিন্তু একজন পেশাদার ডিজাইনারের পরামর্শ নিয়ে নির্ধারণ করা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট লুৎফুল্লাহ মাজিদ স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি, বেশ ভালো আছি। স্যার, আমরা যদি একটু ছোট করে আপনার এই এক্সপিরিয়েন্সটা সম্বন্ধে জানতে চাই, কত বছর ধরে কাজ করছেন? আমি তো প্রায় 16 ইয়ার্স, 2008 থেকে। যেহেতু সব ধরনের কাজই করা হচ্ছে, এর মধ্যে মানে ডিজাইন করার ক্ষেত্রে কোন জিনিসগুলোকে আপনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে চান? প্রত্যেকটা প্রজেক্টকেই আমি একদম আলাদাভাবে দেখি, যে একটা প্রজেক্ট যখন আসে, ওইটার কনটেক্সট, ওইটার সাইট, ওইটার ক্লায়েন্ট, ওইটার রিকোয়ারমেন্টস, ওইটা প্রত্যেকটাই একদমই ওই প্রজেক্টটাকে ঘিরেই অ্যানালাইসিস করা হয়, যে এই প্রজেক্টটা কী ধরনের প্রজেক্ট হওয়া উচিত, কীরকম হওয়া উচিত। তার মানে হচ্ছে প্রত্যেকটা বিল্ডিংয়ের ক্ষেত্রে নতুন নতুন স্টোরি থাকে, এক্সপেকটেশন থাকে, একটা স্টোরি থাকে। কোন কোন ফ্যাক্টরগুলো আছে যেটা অ্যাকচুয়ালি আমার বিল্ডিংকে মানে এফেক্ট করতে পারে, যেটা পারফরমেন্সের ক্ষেত্রে আমার এফেক্ট হতে পারে? আমাদের এই ক্লাইমেটে একটা জিনিস খেয়াল করবেন, যে আমাদের কিন্তু বৃষ্টিপাত হয় অনেক। সো বৃষ্টির সময় পানি আসবে, বাইরের পানি হয়তো দেয়ালে আসতেছে। এই যে
ধরেন আমি স্পেসিফিক বললেই দেয়ালের ড্যাম্প, এইটা একটা বড় প্রবলেম মাঝে মধ্যে হয়ে দাঁড়ায়। যে আমরা যেখানে ড্যাম্প পাচ্ছি পানির কারণে এবং নোনার কারণে, সবার আগে আমাদের বিল্ডিং, যেটা আমরা আসলে ভিতরে যারা থাকি তারা হয়তো ওই ফাইনাল ফিনিশটাকে খুব এনজয় করতে পারি না বা এটা ইম্প্যাক্টেড হয়। সো সেই ক্ষেত্রে কোনো কেমিক্যালকে স্যার হেল্প করতে পারে? অবশ্যই অবশ্যই সেই কেমিক্যাল, কারণ আমরা যে কালার অ্যাপ্লাইটা করব ওই কালারটারই এটাকে ডিউরেবল করার জন্যই আমাদেরকে ওই কেমিক্যালটা আসলে অ্যাপ্লাই করা উচিত, সো দ্যাট আমরা এই যে কালার তো ইটসেলফ একটা অ্যাস্থেটিক্স, এটা যদি আমি ভিতর থেকে ওই কালারটাই যদি নষ্ট হয়ে যায় ড্যাম্পের কারণে, তো মানে স্পেসের কোয়ালিটি তো নষ্ট হয়। এর বাইরে যদি আসলে আমরা কথা বলতে চাই, সেটা হচ্ছে বিল্ডিংয়ে ইন্টেরিয়র যখন আমরা ঢুকি তখন দেখা যায় পেইন্ট আছে। ইন্টেরিয়রে আমার কাছে মনে হয় যে একটা বিল্ডিংয়ের স্পেস মেকিংয়ে কালার ইজ দ্য মোস্ট এক্সপ্রেসিভ ম্যাটেরিয়াল, যেটা একটা স্পেসকে আপনি একটা ইন্টেরিয়র স্পেসই নানা কালার অ্যাপ্লাই করে এটার মুড চেঞ্জ করতে পারবেন। আমি যেই স্পেসগুলোতে খুব অল্প সময়ের জন্য থাকি, আমি যদি একটু ডিটেইলে বলি যে ওইটাতে আমি খুব একটু হট ভাইব্রেন্ট কালার ইউজ করতেছি, বাট যেই স্পেসটাতে আমি হয়তো রাতে ঘুমানোর জন্য যাচ্ছি, কাম অ্যান্ড কোয়াইট একটা এনভায়রনমেন্ট যাচ্ছি, সেটাতে কী ধরনের কালার ইউজ করবো? ডেফিনেটলি এক ধরনের না, তাই না? যে একটা কফি শপের একটা কালার যেরকম হতে পারে, এটা নিশ্চয়ই একটা বেডরুমে হবে না। সো এই একই স্পেস হয়তো কালার দিয়েই এটা নানাভাবে অ্যাক্ট করতেছে। সো এইটা খুব জরুরি যে ইন্টেরিয়র স্পেসে কালার অ্যাপ্লাইটা, যে কি ধরনের কালার মুড এবং গল্প অনেক কিছু গল্প তৈরি করে। হ্যাঁ, অনেক কিছু এটা থেকে ইম্প্যাক্ট হয়। সো রিসেন্টলি এশিয়ান পেইন্টস যেটা করছে, কালার নেক্সট একটা রিসার্চ নিয়ে আসছে, যেটার মাধ্যমে আমরা ট্রেন্ড এবং বিভিন্ন ধরনের শেড সম্বন্ধে জানতে পারছি। কারণ অনেকগুলো কালার তো আমাদের হাতে, এর মাঝখান থেকে কোন ট্রেন্ডগুলো হয়তো এখন অনেক বেশি প্রচলিত হতে পারে, এই রিসার্চটাকে আপনাদেরকে হেল্প করছে আপনাদের ডিজাইনের ক্ষেত্রে? এটা আমাদেরকে, আমি যেটা বললাম যে এটা হয়তো আর্কিটেক্টেরই কাজ, বাট এশিয়ান পেইন্টস যেটা করছে এটা আর্কিটেক্টকে হেল্প করছে, যে আর্কিটেক্টদের কাজটাই হয়তো ওনারা একটু করে দিচ্ছে। যদি আমরা বাহিরের দেয়ালটা নিয়ে কথা বলি, তাহলে আপনার এক্সপেকটেশন কি আসবে? বাহিরের আমি একটা জিনিস খেয়াল করি যে এখন হয়তো আমরা একটু যে প্লাস্টার বিল্ডিং যেটা, এটা থেকে মনে হয় আর্কিটেক্টরা একটু সরে আসছে। মানে ম্যাক্সিমাম বিল্ডিংয়ে ম্যাটেরিয়ালের ট্রু এক্সপ্রেশন দিয়ে ব্রিকের ওর কংক্রিট ওর ওই ধরনের এক্সটেরিয়র আমরা খুব বেশি দেখছি, বাট স্টিল আমার কাছে মনে হয় যে প্লাস্টার করা বিল্ডিং, এটা তো আমাদের বহু বছরের ঐতিহ্য। তো ওইটার কালার অ্যাপ্লাই নিয়ে তো আমার কাছে মনে হয় এইটা নিয়েই কাজ করা উচিত, যে আমরা একটা প্লাস্টার করা বিল্ডিং অনেক সুন্দর একটা বিল্ডিং হতে পারে। তো এইটাতে আমার মনে হয় এইটাতেও কাজ করার জায়গা আছে। এখন ছাদে যেটা খুব কমন দেখা যায়, আগে তো এটা হতো না যে হাই রাইজ বিল্ডিং খুব বেশি, এখন তো হাই রাইজ বিল্ডিং অনেক বেশি, এবং টপ ফ্লোরে যারা থাকে তারা কষ্টটা বোঝে। সো তাদের জন্য কি ধরনের সলিউশন হতে পারে হিট প্রুফিং এর জন্য, এবং ছাদটাও যাতে তারা ইউজ করতে পারে? না, আমার কাছে মনে হয় যে শুধু টপ ফ্লোর না, যে কোনো আর্কিটেকচার করার ক্ষেত্রে আমরা যদি একটু সেন্সিটিভভাবে হ্যান্ডেল করি, যে হিট গেইনটা কমানো যায়, তাহলে যেটা হয় কি যে আমাদের এনার্জি কনজাম্পশন কমে আসে। কারণ আলটিমেটলি তো আমরা বিল্ডিংকে গরম করে আবার যদি ওই এসি দিয়ে এনার্জি কনজিউম করি, যদি ঠান্ডা করতে হয়, এনার্জি কনজাম্পশন অনেক বেড়ে যায়। সো আমাদের টপ ফ্লোরের ক্ষেত্রে যেটা বললেন, সেটাতে যদি আমরা রুফে একটা হিট প্রুফিং এবং ড্যাম্প প্রুফিং একটা কোটিং দিয়ে যদি রুফটাকে ইমিডিয়েট নিচের ফ্লোরটাকে ঠান্ডা রাখতে পারি, এন্ড অফ দ্য ডেতে কী হবে, এনার্জি কনজাম্পশনটা কমে আসবে। স্যার যেভাবে বললেন, আসলে ছাদের জন্য আমরা একটা ড্যাম্প প্রুফিং এবং হিট প্রুফিং একটা সলিউশন চাচ্ছি, এই জায়গাটাতে এশিয়ান পেইন্টসের ড্যাম্প প্রুফ ফাইবার টেক ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। এখানে আসলে আমরা 8 বছরের ওয়ারেন্টি পর্যন্ত পাচ্ছি। ডেফিনেটলি একটু ভালো কাজ করবে। এন্ড অফ দ্য ডেতে তো এটা প্রোডাক্ট, একটা প্রোডাক্টে সবাই চায় যে প্রোডাক্টের ওয়ারেন্টি থাকুক, সবাই চায় যে প্রোডাক্টটা লংজিভিটি থাকুক। সো এটা করতে পারলে তো ডেফিনেটলি ভালো। থ্যাংক ইউ স্যার, আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে এই ডিটেল ডিসকাশন থেকে আসলে আমরা জানতে পারলাম একটা বিল্ডিংয়ের সেফটির জন্য অ্যাজ ওয়েল অ্যাজ লংজিভিটির জন্য আমরা কোন কোন ব্যাপারগুলোকে খেয়াল রাখতে পারি, তার মধ্যে ড্যাম্প এবং রং যদি আমরা চুজ করতে চাই সেক্ষেত্রে কোন ব্যাপারগুলোকে প্রায়োরিটিতে রাখবো। আশা রাখি এই ডিসকাশন আপনাদেরকে হেল্প করবে আপনাদের ডিসিশন মেকিংয়ে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেইলের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন। Powered by Asian Paints.